আসলে ঘুম, আমি কি আসলে ঘুম হয়ে যাচ্ছি? আমার এটা আমার মনে হচ্ছে। আমার মাথায় যে শিলিটা ছিল ৩ টা শিলি, তো শিলি কিন্তু একটু অল্প জায়গায় একটু বের হয়ে থাকে। ওই শিলিটা এভাবে টান দিয়ে ছুটাইছি। যে ২৮ তারিখ তারপর আমার এই মাথায় আঘাত পাই। আঘাত পাওয়ার পরে আপনার হসপিটালে ভর্তি ছিলাম। মানে শিলি দেওয়ার জন্য আমি মাথায় আমার প্রচুর ব্লাড বের হচ্ছে। তখন আমি হসপিটালে গেলাম। চারদিক দেখছি আপনার ওই যে আবুল হোটেলের সামনে দিয়ে আমি যাবো আর কি দেখছি যে পুলিশ মানে অনেক পুলিশ মানে হ্যাঁ ব্যারিকেড। তখন আমি এখন আমি নিজের এমন অবস্থা আমি মানে চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না, মাথায় আঘাত হয়েছে। তখন আমি এরপরে গেলাম, আমার সাথে আমার একটা ছোট ভাই ছিল, ও নিয়ে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে যাওয়ার পর আমার প্রচুর ব্লাডিং হচ্ছে, ব্লাড হওয়ার পরে তারপর ওখানে আপনার ট্রিটমেন্ট করলাম। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আপনার ওখানে ৩টা শিলে দেওয়া হয়েছে আর কি মাথায়। তো শিলে দেওয়ার পর তখন আমি ডাক্তার সাহেবকে বললাম যে ভাই আমি বাসায় চলে যাই, কারণ আমি এদিকে আসলে থাকতে পারছি না। যে যেহেতু ছাত্রলীগ আবার হামলা করতে যাচ্ছে, যে হাসপাতালে যখন শুনছি যে আবার ডাক্তারগুলো বলছে যে ছাত্রলীগ হামলা করতে পারে, এখন কি করবেন? তাহলে আমি বললাম যে ভাই যেহেতু ছাত্রলীগ যদি হামলা করে বা পুলিশও তো আপনার করতে পারে, এই জায়গায় হামলা করতে পারে, তাহলে আমি চলে যাই। পরে বলছে যে আপনি চলে যাওয়াটা উত্তম। তখন আমি ওনার কাছ থেকে আমি বললাম যে আপনি সিঁড়ি দিয়ে তারপর আমাকে ছেড়ে দেন। তারপর আমি সিঁড়ি দিয়ে আমি চলে আসছি। চলে আসার পর ২৯ তারিখ আমি প্রোগ্রাম পালন করি ওই যে রামপুরা, এখানে প্রোগ্রাম করি। মানে আমাদের একটা হরতালের একটা প্রোগ্রাম ছিল, রামপুরা হরতাল করি। তখন আসলে আমরা জানতাম না যে কাউন্টার টেরোরিজম থেকে যে আমাদেরকে ফোন ট্র্যাক করছে, সেটা জানতাম না। তো এরকম অবস্থায় তখন আমি রামপুরা হরতাল শেষ করে তখন আপনার ওই এদিক দিয়ে ঘুরে তারপর ওই খিলগা হয়ে তারপর কিন্তু আমি বাসায় আসছি। তো এভাবে সারাদিন পার হলো। সারাদিন পার হওয়ার পর রাতে হঠাৎ ১২টার দিকে আমি কথা বলতেছি। তো কথা বলার দুজনের সাথে কথা বলতেছিলাম যে আসলে কালকে আমরা কোথায় মানে প্রোগ্রাম অ্যাটেন্ড করব। সেই জন্য পরে আমি ভাইয়ার সাথে কথা বললাম। তো কথা বলার কিছুক্ষণ পরে দেখছি যে আপনার ফার্স্ট ৮-১০ জন লোক আমার বাসায় দরজা খোলা ছিল। তো তখন ৮-১০ জন লোক উঠলো। ওঠার পর বলতেছে যে কে তুই বাবর? আমি বললাম যে হ্যাঁ। পরে বলছে মাথায় ব্যান্ডেজ কেন তোর? তুই পুলিশ মার্ডার করে আসছস? পরে আমি বললাম যে না ভাই আমি তো পুলিশ মার্ডার করি নাই। পরে তুই পুলিশ মার্ডার করছস, তোরে দেখছি, আমাদের প্রমাণ আছে। তখন ফার্স্ট ভাবছি কি হয়তো এলাকার মনে হয় আওয়ামী লীগ বা ছাত্রলীগের লোকজন হতে পারে, হয়তো আমাকে আঘাত করার জন্য আসছে বা আক্রমণ করবে এরকম। তো আমি বুঝতে পারি না ওনারা আসলে যে কাউন্টার টেরোরিজমের লোক, আমি সেটা বুঝতে পারি নাই। তারপর আবার দেখছি যে ৮-১০ জন ঢোকার পর কিছুক্ষণ পর আবার দেখছি যে ৮-১০ জন উঠছে। তো ওঠার পর তখন আমি ভাবলাম যে মানে লাস্টে যে একজন লোক ছিল ওনার হাতে একটা ওয়ারলেস ছিল। তখন আমি ভাবলাম যে আসলে ওনারা মনে হয় প্রশাসনের লোক। তো প্রশাসনের লোক তখন আমি ভাবলাম যে ঠিক আছে, যেহেতু প্রশাসনের লোক, যদিও বা আপনারা বিগত সময় দেখছেন যে ছাত্রলীগ বা আওয়ামী লীগ যুবলীগ ওনারা যারা আছে আমাদের নেতা কর্মীদেরকে ওনারা কীভাবে হত্যা করে, আমি কিন্তু এরকম একটা ভয় পাইছি। তো যেহেতু পুলিশ প্রশাসন লোক দেখলাম তখন আমি একটু নিশ্চিত হলাম যে যাই হোক আমার অন্তত আমি জেল কাটতে পারবো, যে আমি তো আর মারা যাব না, আমাকে ক্রস দিবে না বা আমাকে গুলি করবে, হত্যা করবে না। তা আমি এটা নিশ্চিত হলাম। তখন একজন খুব বড় অফিসার ছিল এখানে, বড় অফিসার এসে আমার ফোনটা নিয়ে নিছে। ফার্স্ট আমার ফোন নিয়ে নিল। ফোন নিয়ে যাওয়ার পর তারপর আমার মাথায় বেন্টিস ছিল, পুরা মাথায় বেন্টিস, মাথায় শিলি। তো উনি আসছে বলতেছে যে তুই পুলিশ মার্ডার করে তারপর অস্ত্রগুলো কোথায় রাখছিস? আমি বললাম ভাইয়া আমি তো পুলিশ মার্ডার করি নাই। পরে বলতেছে যে না তুই পুলিশ মার্ডার করছস, তোর ডকুমেন্ট আছে, আমরা ড্রোন ক্যামেরা দিয়ে দেখছি। আমি বললাম তাহলে আমাকে প্রুফ দেন, আমি হত্যা করছি, আমাকে প্রুফ দেন। মানে তারা এরকম কোনো প্রুফ দিতে পারতেছে না। হ্যাঁ নর্মালি আরেকজন ওই যে আপনার হিট করছে আমার আমার আপনার কিল ঘুষি ফার্স্ট দিছে। হ্যাঁ প্রথম ঢুকে একজনের লাথি দিছে, লাথি দিয়ে ফালাই দিছে ফ্লোরে। তখন ওই আপনার ওই যে কয়েকজন হাতে ধরছে আর কি, পিছন দিক দিয়ে হাতে এভাবে ধরে রাখছে। তারপর আমার ফোন নিয়ে নিছে। তো ফোন আমার আপনার ফেস ব্লক ছিল। তো ফোনটা ফেস ব্লক নেওয়ার জন্য আপনার আনব্লক করার জন্য আমার ফেসটা নেয়, জোর করে নেয়। তখন আমার মাথার বেন্টিসটা খোলার পর তারা এসে আমার মাথায় যে শিলিটা ছিল ৩টা শিলি, তো শিলি কিন্তু একটু অল্প জায়গায় একটু বের হয়ে থাকে, ওই শিলিটা এভাবে টান দিয়ে ছুটাইছি। তখন কিন্তু আমি মানে অনেক কষ্ট পাচ্ছি। হ্যাঁ ব্যথা, প্রচুর ব্যথা। মানে কাঁচা শিলিটা আমি আগের দিন আমার শিলি দেওয়া হয়েছে, পরের দিন এরকম হ্যাঁ টান দিয়ে ছিঁড়ে ফেলছি, প্রচুর ব্লাড বের হচ্ছে। তখন আমি হ্যান্ডকাপ পরালো,
তারপর হ্যান্ডকাপ পরানোর পরে আমাকে আপনার ওই যে কালো টুপি দিয়া মুখ বেঁধে দেওয়া হয়েছে। কালো টুপি দিয়ে মানে রুমের ভেতরে মুখ বেঁধে দেওয়া হয়েছে। তখন মুখ বেঁধে দেওয়ার পর তখন আমার মনে হয়ে গেছে আমার ইলিয়াস ভাইয়ের কথা, বিএনপির সাংগঠনিক সম্পাদক বড় ভাই ইলিয়াস ভাইয়ের কথা মনে হয়ে গেছে যে আসলে আমি কি আসলে গুম হয়ে যাচ্ছি, এটা আমার মনে হচ্ছে। তখন যেহেতু মানে আসলে পুলিশ আমাকে গ্রেপ্তার করলে, নর্মালি আমাকে এরকমভাবে গ্রেপ্তার করে নিয়ে যাবে। তখন আমার বাসাটা ছিল 5 তলা। তখন 5 তলা থেকে আমার মানে রুমের ভিতর যখন আপনার এই মুখোশ পরানো হলো, তখন মুখোশ পরে তারপর আমাকে মানে দুজন আমার হাতে ধরে আমাকে নিচে নামাচ্ছে। হ্যাঁ, পরে আমাকে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পর নিচে আসছে, নিচে আসার পর তখন আপনার গাড়িতে যখন উঠাবে তখন আপনার মুখটা খুলছে। তখন আমি দেখলাম যে 4টা গাড়ি, 4টা সাদা গাড়ি। তো 4টা সাদা গাড়ি, আমি অবাক হয়ে গেলাম যে আসলে 4টা সাদা গাড়ি কেন, মানে লাস্টের যে গাড়িটা এটাই ঢুকানো হয়েছে। ঢুকানোর পরে আবার আপনার ওই যে একটা মানে নর্মালি কাপড় দিয়ে ফার্স্ট চোখ বাঁধছে, বাঁধার পর আবার সেই কাপড় মানে করে দিছে, মুখোশ পরাই দিছে পুরো এই গলা পর্যন্ত আর কি করেছে কালো কাপড় দিয়ে। গাড়িতে উঠে কিন্তু আমার উপর অত্যাচার করা হয়েছে, কেউ ঘুষি দিচ্ছে, কেউ থাপ্পড় দিচ্ছে, কেউ লাথি দিচ্ছে। আবার একজন বলছে যে তুই আমার কুত্তার বাচ্চা, শহরের বাচ্চা, তুই আমার বাইরে মারছস, পুলিশ বাইরে মারছস, এই করছস সেই করছস, মানে এরকম ভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে। এক অফিসার আরেক অফিসারকে বলতেছে যে স্যার আমরা তো এখন এতে মধুবাগ চলে আসছি, এখন স্যার ক্রস দিয়ে দিই। তখন বিশ্বাস করবেন না, মানে আমি এত কষ্ট পাইতেছি, আমার চোখ দিয়ে পানি পড়তেছে। তখন আমি মানে সূরা পড়ে নিছি, ইন্নালিল্লাহি বলে নিছি যে হয়তো আমার আজকে শেষ দিন। তখন আমার খুব মনে হচ্ছে যে আসলে আমি আমার মা বাবার সাথে, আমার ছোটো বোনগুলোর সাথে যদি একটু কথা বলতে পারতাম। তো এরকম পরে ওই অফিসার আবার বলতেছে যে না, এখানে না, ওরে আফতাবনগর নিয়ে যাব।